নতুন জীবনের আশায় জন নামের একজন ব্যক্তি তার পরিবার নিয়ে সমুদ্রের পাড়ে একটা ভাড়া বাড়িতে ওঠে। কিন্তু সেই বাড়িতে প্রতিদিনই রহস্যময় একটা করে চিঠি আসতো। কে পাঠিয়েছে, কাকে পাঠিয়েছে, খামের ওপরে তার কিছুই লেখা নেই। অথচ চিঠির মধ্যে জনের পরিবার সম্পর্কে সবকিছুই লেখা আছে। জন প্রথমে খুব একটা পাত্তা না দিলেও ধীরে ধীরে এই সামান্য ব্যাপারটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। তাই সে যখন বাধ্য হয়ে চিঠির রহস্য খুঁজতে শুরু করে, তখনই ধীরে ধীরে তার সামনে আসে অতীতের এক রহস্য। সেই বাড়িটার ভয়ানক এক পুরনো ইতিহাস, যেটা মাটির নিচে ধামাচাপা দেয়া রয়েছে। এমনই একটা গল্প নিয়ে তৈরি হয়েছে আজকের এই মালায়ালাম মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভিটি, যার নাম হলো ফিনিক্স। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। মুভির শুরুটা হয় ১৯৯১ সালে কেরালায়। জন উইলিয়ামস নামের এক ব্যক্তি তার পরিবার নিয়ে সমুদ্রের পাড়ে বাড়ি খুঁজে বেড়াচ্ছে। জন পেশায় একজন আইনজীবী, তবে তার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ ওঠায় বার কাউন্সিল তাকে ব্যান করে দিয়েছে। উল্টো তার উপরে বসানো হয়েছে ইনকোয়ারি। তাই পুরনো সব গ্লানি ভুলে জন দূরে কোথাও গিয়ে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। এ কারণেই সে পরিবার নিয়ে শান্তিতে থাকার জন্য একটা ভালো থাকার জায়গা খুঁজছিল। জন একের পর এক বাড়ি দেখতে থাকে, কিন্তু সে মানুষজন থেকে দূরে নিরিবিলি কোনো বাড়ি চায়, যেখানে কেউ তাকে বিরক্ত করতে আসবে না। অনেকগুলো বাড়ি দেখেও পছন্দ না হওয়ায় অবশেষে ব্রোকার তাকে সমুদ্রের পাড়ে নতুন তৈরি হওয়া একটা বাড়ির কথা বলে। তবে একটা সমস্যা হলো, ওই বাড়িতে উঠতে হলে আগে ৬ মাসের অগ্রিম ভাড়া দিতে হবে। অর্থাৎ তাকে অন্তত ৬ মাস সেই বাড়িতেই থাকতে হবে, না হলে অগ্রিম টাকা ফেরত পাবে না। সবকিছু জেনেও তারা বাড়িটা দেখতে চায়। বাড়িটা একদমই জনের পছন্দ মতো, সম্পূর্ণ ঝামেলামুক্ত। জনের সেটা এতই পছন্দ হয়, সে ওই বাড়িটা ফাইনাল করে পরের দিনই পরিবার সহ ওই বাড়িতে গিয়ে ওঠে। জনের পরিবারে ৫ জন সদস্য: স্ত্রী লিডিয়া, বড় মেয়ে মারিয়া, মেজো মেয়ে ডেইজি আর ছোট ছেলে টিটু। মেঝো মেয়ে ডেইজি আবার দৃষ্টি প্রতিবন্ধী। বাড়িটার পেছন দিকে একটা বড় গাছ আছে, যেখানে প্রতিদিন সকালে একটা পাখি এসে বসে। টিটু সেই পাখিটার সাথে খেলা করে, এমনকি পাখির ডাকও নকল করে। কিছুদিন পর জন তার এক বন্ধু আমিরের সাথে দেখা করে। আমির জনের কাছাকাছি একটা বাড়িতে থাকে। আসলে জন শ্বশুরের দেয়া যৌতুকের পরিমাণ নিয়ে একদমই খুশি নয়, তাই সে শ্বশুরের বিরুদ্ধে কেস করতে চাচ্ছে। এমনকি সে স্ত্রীকেও তার বাবার বিরুদ্ধে পিটিশন সাইন করার জন্য চাপ দিতে থাকে। জন আমিরের সাথে নতুন কাজের ব্যাপারেও কথা বলে। আমির তাকে একটা ল ফার্মে জয়েন করতে বলে, তবে জন বলে তার কাছে এখন ২-৩ জন ক্লায়েন্ট আছে, চাইলে সে নিজেই একটা ফার্ম খুলতে পারে। কথাবার্তা বলে জন বাড়ি ফিরে আসে। কিছু কাজকর্ম সেরে সেদিন সবাই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা জন কাজে বের হওয়ার সময় বাড়ির দরজায় একটা চিঠি দেখতে পায়। চিঠিটা ফ্রেডি নামের কাউকে পাঠানো হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো, চিঠিটি কে লিখেছে, কোথা থেকে পাঠানো হয়েছে, খামে সেসব কিছুই লেখা নেই। জন প্রথমে ব্যাপারটা খুব একটা গুরুত্ব না দিয়ে চিঠিটা সরিয়ে রাখে। সেই রাতে সবাই যখন ঘুমিয়েছিল, তখন ডেইজি হঠাৎ মেকআপ করতে যায়। চোখে দেখতে না পেলেও তার সাজুগুজু করার খুব শখ। ঘুম না আসায় সে সাজতে এসেছে। তবে তখনই আমরা তার পেছনে অদ্ভুত একটা মেয়ের ছায়া দেখতে পাই। এদিকে জনের ঘুম ভেঙে গেলে সে ডেইজিকে বসে থাকতে দেখে আবারও তাকে বিছানায় শুইয়ে দেয়। এরপর সে রান্নাঘরে জল খেতে গেলে বাইরে হঠাৎ একটা পাখি খুব জোরে ডেকে ওঠে। মাঝরাতে পাখি এভাবে চিৎকার করছে দেখে জনের বিষয়টা খুবই অদ্ভুত লাগে। তাই সে জানালা বন্ধ করে আবারও ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই সে আবারও ফ্রেডি নামের আরেকটি চিঠি দেখতে পায়। এবারও নাম ঠিকানা কিছুই লেখা নেই। জন আবারও চিঠিটা সরিয়ে রাখে। এদিকে দেখা যায় টিটো, যে পাখিটার সাথে খেলা করত, সেই পাখিটা মারা গেছে। টিটু বাড়ির পেছনে মাটি খুঁড়ে মৃত পাখিটাকে মাটি চাপা দিতে যাচ্ছিল, তখনই সে সেখানে অদ্ভুত একটা জিনিস খুঁজে পায়। তবে ব্যাপারটা তেমন গুরুত্ব না দিয়েই চলে আসে। এইদিকে জন আশেপাশের দোকানগুলোতে খোঁজ নিতে শুরু করে এই এরিয়াতে ফ্রেডি নামের কেউ থাকে কিনা, কিন্তু কেউ এই নামের কাউকেই চেনে না। সবাই বলে ফ্রেডি নামের এখানে কেউ কখনো থাকেই নি। এবার জন পোস্টম্যানের সাথে কথা বললে সেও একই কথা জানায়।
পোস্টম্যান নাকি এমন কোনো চিঠি ডেলিভারি করেনি, কারণ যেসব চিঠির উপরে নাম ঠিকানা লেখা থাকে না সেগুলো পোস্ট করা অসম্ভব। তাই হয়তো কেউ তার সাথে প্র্যাঙ্ক করছে। জন ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে বাড়ি ফিরে দেখে দরজায় আবারও নতুন একটি চিঠি পড়ে আছে। এবার জন একটু বেশি চিন্তায় পড়ে যায়, কারণ এই ধরনের মজা করা তার একদম পছন্দ নয়। পোস্টম্যান কিছু জানে না, আশেপাশের কেউ ফ্রেডিকে চেনে না, তবুও ফ্রেডি নামের একের পর এক চিঠি এসেই চলেছে। এবার জন কৌতূহলবশত চিঠিগুলো খুলে পড়তে শুরু করে। চিঠিগুলো পড়ে বুঝতে পারে এগুলো আসলে লাভ লেটার। কোনো রহস্যময় অচেনা মেয়ে ফ্রেডির জন্য চিঠি লিখছে। সবগুলো চিঠি স্বাভাবিকই ছিল, তবে আজকের চিঠিতে লেখা আছে মেয়েটার জন্মদিনে কেউ তাকে উইশ করেনি। এই জন্য সে অনেক দুঃখ পেয়ে নিজেই নিজেকে শুভেচ্ছা জানিয়েছে। তখনই মারিয়া এসে জানায় গতকাল ডেইজির জন্মদিন ছিল, অথচ সবাই সেটা ভুলে গেছে। এটা শুনে জন একটু চিন্তায় পড়ে যায়, কারণ এই চিঠিগুলোতে তার এবং তার পরিবারের ব্যাপারে এমন অনেক কথাই লেখা রয়েছে যেগুলো বাইরের কারোরই জানার কথা নয়। জনের বিষয়টা আরও অদ্ভুত লাগছে, কারণ বাড়ির কেউই ডেইজির জন্মদিন মনে রাখেনি, অথচ কোনো অচেনা রহস্যময় মেয়ে সেই বিষয়টা জানত। এরপর থেকে জন সারাদিন বাড়ির আশেপাশে নজর রাখতে শুরু করে। রাতের বেলা আশেপাশে ভালো করে চেক করে যে কে এই চিঠিগুলো রেখে যাচ্ছে। ভোরবেলায় সে লক্ষ্য করে নিউজ পেপারের সাথে কেউ চিঠিগুলো দিয়ে যাচ্ছে কিনা, কিন্তু কারোর কোনো দেখা নেই। পেপারওয়ালা শুধু পেপার দিয়ে চলে যায়। এর মধ্যে টিটো তার পাশে এসে বসলে জন তাকে বলে এই চিঠিগুলো কে রেখে যাচ্ছে সে তাকে খুঁজছে। ঠিক তখনই জন লক্ষ্য করে নতুন আরেকটি চিঠি তার পাশেই রাখা আছে, যেখানে কয়েক ঘন্টা ধরে সে বসে আছে। মানে ব্যাপারটা ধীরে ধীরে আরো বেশি রহস্যজনক হয়ে উঠছে। এবার জন চিঠিটা আমিরকে দেখায়। ওই চিঠিতে ঠিক সেই কথাগুলোই লেখা ছিল যেগুলো জন একটু আগে টিটোকে বলেছিল। চিঠিতে সেই রহস্যময়ী মেয়েটা ফ্রেডির উদ্দেশ্যে লিখেছে, এই বাড়িতে যারা রয়েছে তারা আমাদের ট্রান্সপাসার মনে করছে। তার ছেলেকে সে এই কথাই বলছিল। এই বাড়ি, বাড়ির বাগান, এখানে আমরা অনেক মধুর সময় কাটিয়েছি। আমরা এখানে কত গান গেয়েছি। চিঠিতে কয়েকটা গানের লাইনও লেখা আছে। মেয়েটা এটাও লিখেছে খুব দ্রুতই তারা জনের পরিবারের সাথে দেখা করবে এবং তাদের সাথে কথাও বলবে। আমির একটা বিষয় লক্ষ্য করে, যে মেয়েটা চিঠিটি লিখেছে তার গোলাপ ফুলের প্রতি ভীষণ টান ছিল। সে প্রতিটি চিঠির শেষ অংশে একটি গোলাপ ফুল এঁকে দিত। যদিও আমির বিষয়টিকে প্র্যাঙ্ক ভাবছে, কিন্তু জন এসব নিয়ে খুবই ভয় পাচ্ছে। অন্যদিকে টিটো হঠাৎই সেই মৃত পাখিটার আওয়াজ শুনতে পায়। সে মন দিয়ে আওয়াজটা শোনার চেষ্টা করছে, তখনই ফ্লোরের নিচে থেকে একটি মেয়ের গুনগুন করা শব্দ ভেসে আসে। মেয়েটি চিঠিতে লেখা সেই গানটা গুনগুন করছিল। তবে আশ্চর্যের বিষয় হলো বাড়ির নিচে কোনো বেসমেন্ট নেই, মানে শব্দটা মাটির নিচ থেকে আসছিল। এরই মধ্যে জনও বাড়ি ফিরে আসে। টিটো ঠিক একই জুলি জুলি গানটি গাইছে দেখে জন আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞেস করে সেই গান কোথা থেকে শিখল। টিটো জানায় সে গানটা মাটির নিচে শুনেছে। জন তখন বিষয়টি নিয়ে ভীষণই অস্থির হয়ে পড়ে এবং সারাক্ষণ এই ঘটনাগুলোই নিয়েই ভাবতে থাকে। জন আমিরের সাথে আবার কথা বললে এবার আমিরও বলে তার মনে হচ্ছে বাড়িটা বেশি সুবিধের নয়। তাই জন যেন স্ত্রী সন্তানদের নিয়ে বাড়িটি ছেড়ে দেয়। বাড়িওয়ালার কাছ থেকে টাকা ফেরত নিয়ে নতুন বাড়ি খুঁজে নেয়। তাই জন ডেইজি সহ বাকি বাচ্চাদের আমিরের বাড়িতে রেখে বাড়িওয়ালার সাথে কথা বলতে চায়, কিন্তু বাড়িওয়ালা স্পষ্ট জানিয়ে দেয় তারা একদিন পর বাড়ি ছাড়ুক বা 6 মাস পর, অগ্রিম টাকা সে কোনোভাবেই ফেরত দেবে না। তাই জনের তো কিছুই করার নেই। চাকরি না থাকায় তার আর্থিক অবস্থাও খুব একটা ভালো চলছে না। তাই হতাশ হয়ে তাকে বাড়ি ফিরে যেতে হয়। বাড়িওয়ালার এক চাকর তাকে বলে সে কোনো টাকাই ফেরত পাবে না। তাই টাকার কথা ভুলে যত দ্রুত সম্ভব ওই বাড়িটি ছেড়ে যেন তারা চলে যায়, কারণ সমস্যাটা আসলে বাড়িতে নয়, সমস্যাটা হলো বাড়ির জমিতে। এমনকি বাড়িটা যখন উদ্বোধন করা হচ্ছিল তখন চার্চের যে ফাদার এসেছিল সে নিজেও সেখানে ভয়ঙ্কর কিছু দেখেছিল। ওই জায়গাটি আগে একটা কবরস্থান ছিল। এটা শুনেই জন ভীষণ ভয় পেয়ে যায়। তার মানে সেই জমি আর বাড়ি সবকিছুই একটা অভিশপ্ত জায়গা।
এদিকে আমিরের বাড়িতে আমিরের স্ত্রী রান্না করার সময় হঠাৎই চুলার গ্যাস নিজে থেকেই বন্ধ হয়ে যায়। সে যখনই গ্যাস চালু করার চেষ্টা করে তখনই তার হাত পুড়ে যায়। আমির আর তার মা দ্রুত তার স্ত্রীকে হসপিটালে নিয়ে যায়। জন বাড়ি ফিরলে ডেইজি তাকে পুরো ঘটনাটা জানায়। জন যখন এসব নিয়ে চিন্তা করছিল ঠিক তখনই আমিরের বাড়িতে ফ্রেডি নামের আরেকটি চিঠি আসে। চিঠিতে মেয়েটা লিখেছে একবার কেউ তার অতিথি হয়ে গেলে সে চিরকাল তার অতিথিই থেকে যায়। মানে এখন জন আর তার পরিবার ওই বাড়িতে অতিথি হয়ে গেছে। তারা এখন চাইলেও বাড়িটা থেকে দূরে যেতে পারবে না। তার মানে আমিরের স্ত্রীর হাত পুড়ে যাওয়ার পেছনে কোনো অদৃশ্য শক্তির হাত আছে। এদিকে আমিরের স্ত্রীকে 5 দিন হসপিটালে ভর্তি রাখা হবে। জন হসপিটালে গিয়ে আমিরকে চিঠিটা দেখিয়ে বলে সে তার পরিবার নিয়ে আবারও ওই বাড়িতে ফিরে যাচ্ছে, কারণ তারা যেখানেই থাকুক না কেন সে আর তাদের পিছু ছাড়বে না। তাই এই ব্যাপারটা তাকে একাই ফেস করতে হবে এবং যত দ্রুত সম্ভব এর পেছনে রহস্যটা খুঁজে বের করার চেষ্টা করবে। এবার জন আমিরকে সাথে নিয়ে বাড়ির কাছে দোকানদার, বাড়ির মালিক থমাসের চাকর এবং টাউনের পুরনো ক্লার্ক পিটারের সাথেও কথা বলতে চায়। এক লোকের থেকে জানা যায় 80-র দশকে একবার সমুদ্রের পানি ওই জায়গায় ঢুকে পড়েছিল। ফলে সেখানে থাকা 8-10টা পরিবার চিরতরে জায়গাটা ছেড়ে চলে যায়। তাদের মধ্যে ফ্রেডি নামের কেউ ছিল কিনা সেটা কেউ জানতো না। যারা চলে গিয়েছিল তাদের কেউ আর কখনো ফিরে আসেনি। এরপর থমাস পুরো জায়গাটা নিজের দখলে নিয়ে নেয়। তারা আরও জানতে পারে সেদিন যে ফাদার বাড়িটা উদ্বোধন করতে গিয়েছিল সে সেখানে কিছু একটা অস্বাভাবিক দেখেছিল। কিন্তু থমাস ঘটনাটা গোপন রাখতে ফাদারে ট্রান্সফার করিয়ে দেয়, কারণ যদি ভূত প্রেত বা প্যারানর্মাল অ্যাক্টিভিটির কথা প্রকাশ পেয়ে যায় তাহলে প্রপার্টির দাম কমে যাবে, এমনকি কেউ ভাড়াও নিতে চাইবে না। এরপর তারা পুরনো ক্লার্ক পিটারের কাছে যায়। পিটার জানায় থমাসের বাড়ির বাম দিকের অংশটার একটা ভয়ঙ্কর ইতিহাস আছে। 70-এর দশকে বাড়িটা তৈরি হওয়ার আগেও সেখানে কিছু মানুষ থাকত। তবে হঠাৎই সেখানে কলেরা রোগ ছড়িয়ে একটি মহামারী তৈরি হয়েছিল। মহামারীতে অনেক মানুষের মৃত্যু হয়। তবে সবচেয়ে ভয়ের বিষয় সামনে আসে যে সেখানে মারা যাওয়া কাউকেই পোড়ানো হয়নি, সবাইকেই মাটির নিচে কবর দেওয়া হয়েছিল। তাদের মধ্যে ফ্রেডি নামের কেউ ছিল কিনা সেটা কেউ বলতে পারে না। ওই সময় চার্চে ফাদার ফ্রান্সিস ছিলেন, যিনি এখন রোমে আছেন। চার্চ থেকে এই সকল তথ্য জানার পর জন তার পরিবার নিয়ে আবারও অভিশপ্ত বাড়িটায় ফিরে আসে। তবে আসার আগে সে সবাইকে ভালো করে বুঝিয়ে দেয় বাড়িটার ভেতরে তারা কোনো বিষয় নিয়েই আলোচনা করবে না। সবকিছু ইশারা দিয়ে বুঝিয়ে বলবে যাতে তাদের কোনো পরিকল্পনা ওই অশুভ শক্তি জানতে না পারে। সেদিন রাতে সবাই সেটাই মেনে চলছিল, কিন্তু হঠাৎ রাতের বেলা অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। বাড়ির লাইটগুলো বারবার ফ্লিকার করছে। এর মধ্যে একটা কলও আসে, তবে বাড়িতে কথা বলা নিষেধ থাকায় জন কলটি এড়িয়ে যায়। এরপর সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন সেই মৃত পাখিটাকে দেখা যায় যাকে টিটু মাটির নিচে কবর দিয়েছিল। পাখিটা অদ্ভুতভাবে আবারও জীবিত হয়ে উঠেছে, এমনকি পাখিটা টিটুকে ডাকতে শুরু করে। এরপরে টিটু নিজেকে একটি কবরস্থানে দেখতে পায় যেখানে প্রতিটা কবরের উপরে ঘণ্টা লাগানো ছিল। সবগুলো ঘণ্টা একসাথে বাজতে শুরু করে। টিটু সেখানে রহস্যময় এক মহিলাকে দেখতে পায় যে একটা কবরের পাশে বসে আছে। মেয়েটি টিটুকে ভয় দেখানোর চেষ্টা করে, আর এটা দেখা মাত্র টিটু চিৎকার করে জেগে ওঠে। তার চিৎকারে বাকি সবারও ঘুম ভেঙে যায়। জন দৌড়ে বাচ্চাদের রুমে যায়, কিন্তু সেখানে তারা একটা ছায়া দেখতে পায়। হঠাৎ করে অনেক আলো জ্বলে ওঠে এবং দরজাটাও নিজে থেকে লক হয়ে যায়। অনেক কষ্টে তারা দরজা ভেঙে ভেতরে ঢোকে, তবে ততক্ষণে সবকিছু একদম স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু বাচ্চারা এই ঘটনায় খুবই ভয় পায়। তারা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। অবশ্য জন আর ডেইজি তাদেরকে শান্ত করার চেষ্টা করে। পরদিন সকাল হতেই জন আবারও একই রকমের একটা চিঠি দেখতে পায়। চিঠিতে ওই রহস্যময়ী মেয়েটি লিখেছে কেউ তাকে বুঝতে পারছে না। জন আর তার পরিবার তার অনুভূতি আর উপস্থিতির মূল্য দিচ্ছে না, বরং তাকে বোকা বানানোর চেষ্টা করছে। তার মতে জনের পরিবারের কাছে তার সম্মান কমে গেছে। অর্থাৎ জন আর তার পরিবার যে নিজেদের মধ্যে কথা বলা কমিয়ে দিয়েছে এবং ইশারায় যোগাযোগ করছে, এটা তার পছন্দ হয়নি। তাই সে এখন তাদেরকে ঘৃণা করতে শুরু করেছে।
মেয়েটির মনে হচ্ছে জন বা জনের পরিবার কোনো কাজেরই নয়, আর যদি কাজের না হয়ে থাকে তাহলে তাদের এখানে থাকারও কোনো প্রয়োজন নেই। মেয়েটি আরও লিখেছে, চারপাশের পরিবেশ বদলে যাচ্ছে, অনেক মানুষ রোগে মারা যাচ্ছে, কবর দেওয়ার জন্য চার্চের জমিও কম পড়ছে, তাই মানুষদের এখন সমুদ্রের পাড়ে কবর দেয়া হচ্ছে। মূলত এই সব কিছু সে লিখেছে ফ্রেডির উদ্দেশ্যে। ফ্রেডি যেন এসব জানার পর দ্রুত ফিরে আসে। সেই সাথে মেয়েটি আরেকটা ভয়ঙ্কর কথা লেখে যে তাদের নতুন অতিথিরাও অসুস্থ হয়ে পড়েছে, আর এই নতুন অতিথি হলো টিটু। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, টিটু যে অসুস্থ হয়েছে এটা জন সহ বাকি কেউই বুঝতে পারেনি। চিঠিটা পড়ার পরে তারা বুঝতে পারল, তার মানে তাদের আগেই ওই আত্মা সবকিছু জেনে যায়। জন ভীষণই চিন্তায় পড়ে দ্রুত টিটুকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার কিছু প্রাথমিক চেক আপ করে তাকে আবারও বাড়ি পাঠিয়ে দেয়। ডেইজি জনকে বলে তাদের একবার চার্চের ফাদারকে বাড়িতে ডাকা উচিত। তাই জন চার্চে গিয়ে ফাদার জিওর সাথে কথা বলে। সে সুযোগ বুঝে ফ্রেডির সম্পর্কেও খোঁজ নিতে থাকে, কিন্তু কেউই ফ্রেডির সম্পর্কে কোনো তথ্যই দিতে পারছে না। জন পুরো ঘটনাটা ফাদারকে খুলে বললে সব শুনে ফাদার জানায় প্যারানর্মাল ব্যাপার মোকাবেলা করার জন্য তাদের এক্সরসিজম করতে হবে, তবে তার জন্য প্রথমে বিশপের অনুমতি লাগবে। তারা আগে যাচাই বাছাই করবে সত্যি সেখানে কোনো অশুভ শক্তি আছে কিনা। তবে আপাতত সে জনের বাড়িতে যেতে রাজি হয়। কিন্তু ঠিক তখনই ডাক্তার কল করে জানায় তারা টিটুর যে ব্লাড স্যাম্পল নিয়েছিল সেখানে একটি অদ্ভুত বিষয় ধরা পড়েছে। টিটুর উপসর্গগুলো কলেরার সাথে মিলে যাচ্ছে। ডাক্তারের মনে হচ্ছে এটা শুধু কলেরা নয়, এর থেকেও ভয়ঙ্কর কিছু হতে পারে। তাই তারা স্যাম্পলটি শহরে পাঠিয়েছে, যার রিপোর্ট আসতে 3 দিন সময় লাগবে। ততদিন পর্যন্ত তার পরিবারের কেউই যেন টিটুর সংস্পর্শে না আসে। এটা শোনার পর ফাদারও ভয় পেয়ে জনের সাথে যেতে অস্বীকার করে। জন ভীষণ দুশ্চিন্তায় পড়ে বাড়ি ফিরে আসে। ডেইজিও বিষয়টা জানার পর খুবই ভেঙে পড়ে। রাতের বেলা ফাদার জিও জনকে কল করে। তিনি জানায় অনেক পুরাতন ডকুমেন্টস ঘেটেও ফ্রেডি সম্পর্কে কারো তথ্য পাওয়া যায়নি। ফাদার এটাও বলে এখানে বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায় আর ল্যাটিন ক্যাথলিক কমিউনিটি থাকত। এমনও হতে পারে ফ্রেডি তাদের কমিউনিটির মানুষ ছিল না, তাই সে অন্য কমিউনিটিতেও খোঁজ করিয়েছে। সেখানের এক কান্নাইয়া কমিউনিটি থেকে একটি তথ্য জানা গেছে। কলেরা মহামারীর 1 বছর পর অর্থাৎ 1971 সালে সেখানে একটি বিয়ের ইনভিটেশন এসেছিল, যেখানে মেয়ের নাম ছিল মার্গারেট আর বরের নাম ছিল ফ্রেডি। ফাদার জনকে সেখানকার ঠিকানাও দিতে চায়, তবে জন একটু চালাকি করে ফাদারকে বলে ফোনে বলার দরকার নেই, আমি কাল সরাসরি আপনার সাথে দেখা করব। অর্থাৎ সে বাড়িতে থাকা অবস্থায় এই ব্যাপারে কোনো কথা বলতে চায় না। সেই রাতে জন যখন বাচ্চাদের নিয়ে ডিনার করতে বসে, ঠিক তখন হঠাৎ করে মারিয়া অদ্ভুতভাবে নিজের আঙুল ভাঙতে শুরু করে। এমনকি সে রহস্যময়ভাবে অন্য একটি মেয়ের কণ্ঠে বলছে ফ্রেডি কবে আসবে। জন তাকে থামানোর চেষ্টা করে, এমনকি সে ওই আত্মার কাছে একদিনের সময় চেয়ে বলে আমি একদিনের মধ্যে খোঁজ নিয়ে জানাবো। পরদিন জন মার্গারেটের ঠিকানা পেয়ে মার্গারেটের সাথে দেখা করতে গিয়ে জানতে পারে মার্গারেট হলো একজন ডাক্তার। জন তার কাছে ফ্রেডির ব্যাপারে জানতে চায়। মার্গারেট জানায় ওই সময় তাদের বিয়ের তারিখ ঠিক হয়েছিল ঠিকই, কিন্তু বিয়ের 2 দিন আগে ফ্রেডি হঠাৎ করে কোথায় যেন চলে গেছে। এরপর কোনোদিনই তার সাথে আর দেখা হয়নি। এখন মার্গারেট রাজীব নামে অন্য একজনকে বিয়ে করেছে। এবারেও জন ফ্রেডির কোনো খোঁজই পায় না। ঠিক তখনই সে জানতে পারে ফাদার ফ্রান্সিস রোম থেকে ফিরে এসেছে, তবে তার ব্লাড ক্যান্সারের লাস্ট স্টেজ, তাই তিনি এখন কিছুটা অস্বাভাবিক আচরণ করছেন। তবুও অনেক অনুরোধ করে জন তার সাথে দেখা করে। জন তাকে পুরো পরিস্থিতির কথা খুলে বলে সেই রহস্যজনক চিঠিগুলো ফাদারকে দেখায়। চিঠিগুলো দেখেই ফাদার একটা নাম বলে ওঠেন, আন্না রোজ জর্জ। সবকিছু শুনে ফাদার বলেন তিনি আগেই সবকিছু বুঝতে পেরেছিলেন এবং সবাইকে বোঝানোর চেষ্টাও করেছিলেন, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করেনি। তাই এখন আন্না নিজেই ফিরে এসেছে, কারণ তার ফিরে আসারই কথা ছিল। এবার ফাদার আন্না রোজ আর ফ্রেডির সম্পর্কে বলতে শুরু করেন। তার কথায় সিন চলে যায় 1970 সালে। ফ্রেডি তার বাবা মায়ের সাথে গাড়ি করে বাড়ি ফিরছিল, কারণ তার বাবা মা ফ্রেডির বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছিল। তবে ফ্রেডির কোনো মেয়েকেই পছন্দ হচ্ছে না।
কারণ সে মনের দিক থেকে সুন্দর এমন একটা মেয়েকে নিজের জীবনসঙ্গী বানাতে চায়। তাদের টাকা পয়সারও কোনো অভাব নেই। ওই সময় ফ্রেডি পিএইচডি করছিল, পাশাপাশি এখানে সেখানে ঘুরে বেড়াতো, বোটিং করত আর নিজের জীবনকে উপভোগ করত। একদিন তার বোটে সিস্টার অনিতা আর আন্না আসে। আন্না ছোটবেলা থেকে অনাথ ছিল এবং চার্চেই থাকত। আন্নাকে প্রথমবার দেখা মাত্রই ফ্রেডি তার প্রেমে পড়ে যায়। তবে তারা দুজন ছিল ভিন্ন সম্প্রদায়ের। এরপর থেকে ফ্রেডি আন্নার পেছনে ঘুরতে শুরু করে। যখন তখন দেখা করতে যেত, কথা বলার চেষ্টা করত। সেই সময় আন্না প্যারাডাইস ভিলা নামের একটা হোমস্টে শুরু করে। কিন্তু হঠাৎ পাশের হোটেল ব্যবসায়ীরা এসে তার হোমস্টে বন্ধ করে দিতে চায়। তবে ফ্রেডি আন্নাকে সাহায্য করতে এসে উল্টো তাদের হাতে মার খায়। যদিও ফ্রেডি কিছুই করতে পারেনি, তবে এই ঘটনায় আন্না ফ্রেডির প্রতি ইমপ্রেসড হয়েছিল। এইভাবে বেশ কিছুদিন কাটার পর একদিন ফ্রেডি তাকে প্রপোজ করে। তবে আন্না বলে সে সারা জীবন একাই থেকেছে, তাকে ভালোবাসার মতো কখনো কেউ ছিল না, তাই এখন সে আর কোনো সম্পর্কে জড়াতে চায় না। কারণ পরবর্তীতে যদি বিচ্ছেদ হয় তাহলে সে সেটা সহ্য করতে পারবে না। ফ্রেডি আন্নাকে কথা দেয় সে কোনোদিনও তাকে ছেড়ে যাবে না। তবুও আন্না তার কথা বিশ্বাস করেনি। তাই ফ্রেডি হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। সেদিন মার্গারেটের বাবা ফ্রেডির বাবার সাথে দেখা করতে এসেছিল। তারা ফ্রেডি আর মার্গারেটের বিয়ের ব্যাপারে কথা বললে ফ্রেডিও তাদেরকে সরাসরি না করতে পারেনি। কিন্তু সে শুধু আন্নাকেই ভালোবাসে, তাই সে আবারও আন্নার সাথে দেখা করতে চায়। তবে চার্চের সিস্টাররা তাকে ধরে তার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করতে চাচ্ছিল। তখন আন্না এগিয়ে এসে ফ্রেডিকে বাঁচিয়ে বলে তারা একে অপরকে ভালোবাসে। এই জন্য আন্নাকে চার্চ থেকে বের করে দেয়া হয়। ফ্রেডি আন্নাকে নিজের বাড়িতে নিয়ে গেলে তার বাবা মা তাদের সম্পর্কটা কিছুতেই মেনে নেয় না। কারণ আন্না ছিল ভিন্ন সম্প্রদায়ের মেয়ে। তাই ফ্রেডিও নিজের বাড়ি থেকে বের হয়ে আন্নার সাথে ওই হোমস্টেতে একসাথে থাকতে শুরু করে। শুরুর দিকে তাদের জীবনটা খুব ভালোই কাটছিল এবং হোমস্টের ব্যবসাও ভালো চলছিল। ফাদার ফ্রান্সিসের সাথেও তাদের ভালো সম্পর্ক ছিল। কিন্তু হঠাৎই একদিন পাশের হোটেল মালিকেরা অফিসে ঘুষ দিয়ে আন্নার হোমস্টের লাইসেন্স বাতিল করে দেয়। এখান থেকেই মূলত তাদের সমস্যা শুরু হয়। জীবনে দারিদ্রতা নেমে আসে। যদিও আন্না লড়াই করতে জানত, কারণ সে ছোটবেলা থেকেই অভ্যস্ত ছিল। কিন্তু ফ্রেডি ছোটবেলা থেকে বিলাসিতার মধ্যে বড় হয়েছে এবং কখনো টাকার অভাব দেখেনি। তাই সে বাস্তবতা সহ্য করতে না পেরে ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। এমনকি একসময় তার পছন্দের বইগুলো বিক্রি করে দিতে হয়। সেই সময় ফ্রেডির বাবা এসে তার সাথে দেখা করে। ফ্রেডি খুব নরম স্বভাবের মানুষ ছিল জন্যে তাকে ম্যানিপুলেট করা খুবই সহজ ছিল। ফ্রেডির বাবা তাকে বোঝায় জীবনে অনেক ভুল হয়, কিন্তু সেখান থেকে বের হয়ে আসতে হয়। তার জীবনেও সে অনেক ভুল করেছে, কিন্তু সময় মতো সেখান থেকে ফিরে এসে নিজের লাইফে ফোকাস করে আজ সফল হয়েছে। ফ্রেডির একটা ভুলের জন্য সে তো পুরো জীবনটা নষ্ট করতে পারে না। ফ্রেডির স্বপ্ন ছিল পিএইচডি শেষ করে আমেরিকা গিয়ে রিসার্চ করবে। তাই তার বাবা বলে তোমার স্বপ্নটা মাটি হতে দিও না। এমনকি ফ্রেডির বিক্রি করা পছন্দের বইগুলো ফ্রেডির বাবা তাকে ফেরত দিয়ে যায়। ফ্রেডি বুঝতে পারছিল না এই মুহূর্তে তার কি করা উচিত। ধীরে ধীরে তাদের আর্থিক অবস্থা আরও বেশি খারাপ হতে থাকে। হোমস্টেতে গেস্ট আসাও বন্ধ হয়ে যায়। আন্না ফ্রেডিকে একটা ঘড়ি গিফট করেছিল, সেটাও বিক্রি করে দিতে হয়। তাই ফ্রেডি একসময় সিদ্ধান্ত নেয় সে শহরে গিয়ে পিএইচডি ডিগ্রিটা শেষ করবে। এরপর তার একটা চাকরি হলে সবকিছু ঠিক হয়ে যাবে। আন্না ফ্রেডির প্রস্তাবে রাজি হয়ে নিজের জমানো সব টাকা দিয়ে ফ্রেডিকে শহরে পড়াশোনা করতে পাঠায়। এরপর থেকেই আন্না প্রতিনিয়ত ফ্রেডিকে চিঠি লিখত। ফ্রেডি সেগুলো পড়ত, তবে কখনো উত্তর দিত না। এভাবেই একের পর এক কষ্ট সহ্য করে আন্নার দিন কাটছিল। এরই মধ্যে সিস্টার অনিতা আন্নার কষ্ট দেখে ফাদার ফ্রান্সিসের সাহায্যে হোমস্টের লাইসেন্সটি আবারও রিনিউ করিয়ে দেয়। তখন হোমস্টের ব্যবসাটা আবারও চালু হয়। কাস্টমার আসতে শুরু করলে ধীরে ধীরে সবকিছু ঠিক হতে থাকে। এবার আন্না শুধু একটা অপেক্ষাতেই ছিল ফ্রেডি কবে ফিরবে। অন্যদিকে ফ্রেডির বাবা মা মার্গারেটকে নিয়ে ফ্রেডির সাথে দেখা করে। এরপর থেকে ফ্রেডি মার্গারেটের সাথে সময় কাটাতে শুরু করে। এভাবেই এক সময় সে মার্গারেটের প্রতি দুর্বল হয়ে পড়ে। এদিকে আন্না যে চিঠি লিখছিল ফ্রেডি সেগুলো না পড়ে ড্রয়ারে জমিয়ে রাখত। সে আন্নাকে অ্যাভয়েড করে যাচ্ছিল।
ঠিক তখনই গ্রামে ভয়ঙ্কর কলেরা মহামারী ছড়িয়ে পড়ে। প্রচুর মানুষ রোগে আক্রান্ত হয়ে মারা যেতে থাকে। প্রথমে মৃতদেহগুলো চার্চের সামনেই সমাহিত করা হচ্ছিল, কিন্তু সেখানে আর জায়গা না হওয়ায় সমুদ্রের পাড়ে কবর দেয়া হয়। প্রতিটা কবরের ওপর একটা ঘণ্টা লাগানো হতো। সেই সময় মানুষের হৃদস্পন্দন যখন অনেক বেশি কমে যেত, তখন ডাক্তাররা অনেক কম স্পন্দন আইডেন্টিফাই করতে পারত না। তাই অনেক সময় জীবিত মানুষকে মৃত ভেবে কবর দেয়া হতো। সেই ঘণ্টাগুলো এই কারণেই লাগানো হতো, যদি কোনোভাবে কেউ জীবিত থাকে তাহলে সে ঘণ্টা বাজিয়ে সাহায্য চাইতে পারবে। চিকিৎসা ব্যবস্থা এত উন্নত না হওয়ায় এটা একটা প্রাচীন পন্থা ছিল। এদিকে আন্না ফ্রেডির জন্য ব্যাকুল হয়ে পড়েছে। তার কোনো চিঠিরও উত্তর আসছে না। সেই সময় সেও কলেরা আক্রান্ত হলে অসুস্থ অবস্থায় তাকে হসপিটালে ভর্তি করা হয়। খবর পেয়ে ফ্রেডি আন্নাকে দেখতে হসপিটালে আসে। আন্নার পরিস্থিতি দেখে ডাক্তার বলেছিল সে হয়তো 1 ঘন্টার বেশি বাঁচবে না। ফ্রেডিও তখন এসব শুনে নিজেকে ক্ষমা করতে পারছিল না। সে আন্নাকে শহরের বড় হসপিটালে নিয়ে বাঁচানোর চেষ্টা করতে চাইছিল, কিন্তু ফ্রেডির বাবা ম্যাথিউ জানতো এটাই তার ছেলেকে আন্নার থেকে আলাদা করার একটা মোক্ষম সুযোগ। ডাক্তারদের কাছেও আন্নাকে বাঁচানোর তেমন কোনো উপায়ও ছিল না। তাই তারা ফ্রেডির বাবার কথা মতো ফ্রেডিকে জানিয়ে দেয় তারা চেষ্টা করলেও কিছুই করতে পারবে না। আন্নাকে তারা কিছুতেই বাঁচাতে পারবে না। ফ্রেডির পরিবার চায় না আন্না বেঁচে থাকুক, তাই আন্নাকে বাঁচানোর সুযোগ থাকলেও তারা সেটা কাজে লাগায় না। কিছুক্ষণ পর ডাক্তার আন্নাকে মৃত ঘোষণা করে। বাকি সবার মতো করে আন্নাকেও তার নিজের জমিতেই কবর দেয়া হয়, ঠিক তার প্যারাডাইস ভিলার পেছনের দিকে, যেখানে এখন জনদের বাড়িটা রয়েছে। তবে সেদিন রাতে আন্নার জ্ঞান ফিরে আসে, মানে আন্না তখনও মারা যায়নি। আন্না নিজেকে কবরের ভেতরে দেখে বাঁচার জন্য ব্যাকুল হয়ে ঘন্টা বাজাতে শুরু করে। সেই সময় প্রবল বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণের মধ্যে বৃষ্টির পানি তার কবরের মধ্যে ঢুকে পড়ে। আন্না তবুও বারবার ঘন্টা বাজিয়ে যাচ্ছিল। সেই সময় এক ব্যক্তিকে পাহারায় রাখা হতো, যে মূলত ঘন্টা বাজানোর শব্দ শুনে তাকে উদ্ধার করার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে সেও কিছুই করতে পারেনি। তাই আন্না এক সময় পানিতে ডুবে শ্বাসরোধ হয়ে মারা যায়। মানে ওই সময় ফ্রেডি যদি একটু চেষ্টা করত তাহলেই আন্নাকে বাঁচানো যেত। পরদিন সকালে ফাদার ফ্রান্সিস আন্নার কবরের পাশে এসে খেয়াল করে আন্নার হাতটা কফিনের বাইরে বের হয়ে আছে। এমনকি কফিনের গায়ে নখের আঁচড়ও ছিল। এতে তারা বুঝতে পারে আন্না জীবিত ছিল। কবরের ভেতরে বাঁচার অনেক চেষ্টা করেছে, কিন্তু শেষমেশ মৃত্যু হয়েছে। তবে সবাই মিলে এই সত্যিটাকে চাপা দেওয়ার চেষ্টা করে। ধীরে ধীরে পুরো ঘটনাটা চুপ করিয়ে দেয়া হয়। এটাই হলো আন্না এবং ফ্রেডির গল্প। যেই আন্না অনাথ ছিল সে ফ্রেডিকে প্রচণ্ড ভালোবেসেছিল, কিন্তু ফ্রেডি আন্নাকে সেই ভালোবাসা ফিরিয়ে দিতে পারেনি। ছোট্ট একটা ভুলের কারণে আন্নার জীবন চলে যায়। ফাদার এটাও বলে সে ধারণা করেছিল ফ্রেডি হয়তো মার্গারেটকে বিয়ে করেছে, কিন্তু পরবর্তীতে জানতে পারে আন্নার মৃত্যুর বিষয়টি মেনে নিতে না পেরে ফ্রেডি বিয়েটা ক্যান্সেল করে দিয়েছিল। এরপর ফাদারের থেকে ঠিকানা নিয়ে জন আর আমির ফ্রেডিদের বাড়িতে যায়। ফ্রেডির মায়ের থেকে জানতে পারে ফ্রেডির বাবা অনেক আগেই মারা গেছে। ফ্রেডিও অনেক বছর আগেই দূরে কোথাও চলে গেছে, শেষবার বাবার মৃত্যুর পর এসেছিল। জন ফ্রেডির মাকে বলে ওর সাথে কখনো যদি যোগাযোগ হয় তাহলে ওকে জানাবেন আন্না ওর জন্য অপেক্ষা করছে। সেই সাথে আন্নার লেখা চিঠিগুলো সে ফ্রেডির মায়ের হাতে দিয়ে আসে। জন অনেক দুঃখ নিয়ে বাড়ি ফিরে আসে, কারণ সে ফ্রেডিকে খুঁজতে পারেনি। তার পরিবারের ভাগ্য পুরোপুরি এখন আন্নার হাতে। এদিকে আন্নার আত্মা তখন ভয়ঙ্করভাবে রাগে ফুঁসছে এবং সে মারিয়াকে পোজেস করে রেখেছে। বারবারই জিজ্ঞেস করছে ফ্রেডি কোথায়। জন তাকে জানায় সে ফ্রেডিকে খুঁজে পায়নি, আর সে যে ফ্রেডির জন্য অপেক্ষা করছে সে তাকে মেরে ফেলে অন্য মেয়ের সাথে ছিল। এটা শোনা মাত্রই আন্না অনেক বেশি রেগে যায়। সে জন আর ডেইজির গলা চেপে ধরে। তখনই মাটির নিচে থাকা অন্যান্য লাশগুলো নিজেদের কবর থেকে বেরিয়ে আসতে থাকে। তারা নিজেদের সাথে টিটুকে নিয়ে যেতে চাইছিল। আসলে এখানে শুধু আন্নাই ভিকটিম ছিল না, এই গ্রামের মানুষগুলোরও একই পরিণতি হয়েছিল। যাদেরকে চিকিৎসা অবহেলার কারণে মৃত ভেবে কবর দেয়া হয়েছিল তারাও আন্নার মতোই কবরের মধ্যে তরপাতে তরপাতে মারা গেছে। শুধুমাত্র মানুষের অবহেলার জন্যই তাদের জীবন দিতে হয়েছিল। তখনই সেখানে ফ্রেডি এসে পড়ে।
ফ্রেডি এসেই বুঝতে পারে মারিয়ার মধ্যে আন্নার আত্মা রয়েছে। তাই সে আন্নার আত্মার সাথে কথা বলার চেষ্টা করে। ফ্রেডিকে দেখে আন্না খুবই খুশি হয়। সে ফ্রেডিকে বলে, ওরা বলছে তুমি নাকি আমাকে মেরে ফেলে অন্য একটা মেয়ের সাথে ছিলে। তুমি নাকি আমাকে ধোঁকা দিয়েছ। তুমি এদেরকে বলে দাও ওরা মিথ্যে বলছে। ফ্রেডি এবার আন্নার কাছে সত্যিটা স্বীকার করে যে আসলে সে ভুল করেছিল। তাকে যেন আন্না ক্ষমা করে দেয়। তবে এটা শোনা মাত্রই আন্নার হৃদয় একদম ভেঙে যায়। কারণ আন্না এতদিন পর্যন্ত ফ্রেডির আশাতেই ছিল। সে যে তাকে ধোঁকা দিয়েছে এটা আন্না জানতই না। এবার সত্যিটা জানার সাথে সাথে সে মারিয়ার শরীর ছেড়ে চলে যায়। ফ্রেডিও বুঝতে পারছে আন্নার আত্মা আর এখানে নেই। এরপর সিন চলে যায় ৩ মাস পরে। সেই ঘটনার পর জন পরিবার নিয়ে ওই বাড়িটা ছেড়ে অন্যত্র শিফট করেছে। মারিয়া আর টিটো এখন পুরোপুরি সুস্থ। তবে তাদের সাথে যেসব ঘটনা ঘটেছে তারা সেটা কাউকেই বলতে পারছে না। কারণ যাদের সাথে এমন ঘটনা ঘটেনি তারা কখনোই এসব বিশ্বাস করবে না। জন এবং আমিরের কথায় জানা যায় সেই রাতের পর থেকে ফ্রেডি ওই বাড়িতেই থাকতে শুরু করেছে। তারাও বুঝতে পারছে না আন্নার আত্মা তাকে কোনো শাস্তি দেবে কিনা। এইদিকে ফ্রেডি প্রতিদিন পাগলের মতো পোস্টম্যানের পিছু করে বেড়াচ্ছে যে তার জন্য আন্না কোনো চিঠি পাঠিয়েছে কিনা, কিন্তু কখনোই আর কোনো চিঠি আসে না। ফ্রেডি আন্নার খোঁজে ঘরের কোনায় কোনায় ঘুরে বেড়ায়। আন্নার সাথে কথা বলার চেষ্টা করে, কারণ আন্না তো তাকে ক্ষমা করেনি। সে একবার হলেও আন্নার দিকে শুনতে চায় আন্না তাকে ক্ষমা করে দিয়েছে। সে কাঁদতে কাঁদতে ফ্লোরে শুয়ে পড়ে। তখনই আমরা দেখতে পাই ফ্লোরের নিচে আন্নাও ঠিক একইভাবে কষ্ট পাচ্ছে, কিন্তু সে ফ্রেডির সাথে কোনো যোগাযোগই করে না। আর এটাই হলো ফ্রেডির সবথেকে বড় শাস্তি, যেটা তাকে মৃত্যুর আগ পর্যন্ত ভোগ করতে হবে। আর এটা দেখিয়েই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়।